দাউদ ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের সময়টাতে আমরা সবাই ভালো থাকি, সেটাই সবার প্রত্যাশা। তো ঈদ কেমন যাচ্ছে আপনার? ঈদ ভালো যাচ্ছে। এবারের ঈদ বেশ ভালো যাচ্ছে। আ যেটা আমি সবসময় বলি যে, পুরা বছর আমরা অনেক ধরনের ইউ নো দিন পালন করি, উদযাপন করি। কিন্তু সামহাউ ঈদের আমেজটা বিশেষ করে রোজার ঈদ, আ এটা সবসময় একটু ডিফারেন্ট হয়। জানি না কেন, বাট এটা একটা আনন্দটা একটু ব্যতিক্রম হয় অন্য কিছুর চেয়ে। দাউদ ভাই, অনেকেই বলেন যে বড় হয়ে গেলে ঈদের আনন্দ কমে যায়, ছোটবেলায় বেশি আনন্দ থাকে, বড়বেলায় ব্যস্ততা থাকে ইত্যাদি। তো আপনার আসলে ছোট বড় দুই বেলার ঈদের কোনো পার্থক্য? না আসলে সময়ের সাথে তো অনেক কিছু বদলায়। বয়সের সবসময় তো কিছু ব্যতিক্রম হয়। বাট ভালো কোনটা বা কম ভালো কোনটা এটা আমি বলতে পারতেছি না সত্যি কথা বলতে। আমার কাছে প্রত্যেকটা ঈদই একটু ডিফারেন্ট হয়। আর আমার কাছে সব ঈদই আনন্দময় হয়। বিশেষ করে ঈদুল ফিতরটা আমি বলতে পারতেছি যে এখন কিন্তু সেটা খালি আমাদের ইসলাম ধর্মের ভিতরে সীমাবদ্ধ না। অনেক দেশের মানুষরা ঈদ পালন করে, অনেক ধর্মর মানুষরা ঈদ পালন করে। বাংলাদেশেও অনেকে মানুষ ঈদ পালন করে। তো সেটার আনন্দটাও কিন্তু ডিফারেন্ট। তো যত সময় যাচ্ছে আমি দেখতেছি কিন্তু যে ঈদের আনন্দটা আরও বেড়ে যাচ্ছে। এটার সাথে বয়সের সাথে আমি মনে করি বা ইভেন কোনো ধর্মের সাথেও আর কিন্তু জড়িত নয়। এই যে যে কথাগুলো আপনি বলছিলেন, এরকম অনেক উৎসব আমাদের আছে সার্বজনীন, মানে সবাই মিলে আমরা একসঙ্গে পালন করি। তো এই জায়গাটা, এটা তো এভাবে বলতে পারি আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটির কথা আমরা বলি, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি চিত্র। সবাই মিলে একসঙ্গে আমরা সব উৎসবে সামিল হই, তাই তো? অবশ্যই প্রথম কথা বাংলাদেশটাই তো অসাম্প্রদায়িক। তো আমরা ওই বাংলাদেশকে আমি ডিফাইন করতে কখনো চাচ্ছি না। আমরা ভেরি ওপেন অ্যান্ড ওয়ার্ম কালচার। এটা অনেক আগে থেকে আমরা জেনে আসছি, ছোটোবেলা থেকে আমি শিখে আসছি। আর এই ঈদের ব্যাপারে কিন্তু আরেকটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। ঈদ সাথে পয়লা বৈশাখ, হুম। এই ৩-৪ দিনের ব্যবধানে কিন্তু আমরা দুইটা বড় উৎসব। বড় একটা মানে আমাদের কালচার বা রাষ্ট্রর উদযাপন চলে আসতেছে একসাথে। তো এখানেও আপনি দেখতেছেন কিন্তু আমরা দুইটা বড় দিন পালন করতেছি, দুইভাবে। খানাতেও একটু ব্যতিক্রম আছে, কাপড়ে একটু ডিফারেন্স আছে, আমরা কি বলি বা কাউকে কিভাবে গ্রিট করি সেখানেও একটু ব্যতিক্রম আছে। বা দুইটা উদযাপন আমরা কিন্তু এই ৪ দিনের মাথায় করতে পারছি। তো এই ঈদটা কিন্তু আবার পেতে পেতে আমি জানি না কোন সাইকেলে আবার পড়ে। জি, 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 জি। দাদা, ছোটবেলায় ঈদ কি আপনারা ঢাকায় করতেন নাকি আপনাদের ফেনীতে করতেন? ছোটবেলায় ঈদ আমরা ঢাকাতে করতাম, প্রথম ঈদটা। আর সবসময় আমরা এই পরের ঈদ যে কোরবানি ঈদ যেটাকে আমি বলি সেটা আমরা ফেনীতে করতাম দাদা বাড়িতে। আচ্ছা, আচ্ছা। ছোটবেলার ঈদের কোনো স্মৃতি? ঈদের স্মৃতি তো আমি এখন তো ঢাকা শহর স্মৃতি আমাদেরকে মানে শুরু করে দিয়েছিল বা বঞ্চিত করে দিচ্ছে। ফর এক্সাম্পল, ঈদের স্মৃতি ছোটবেলায় ছিল অনেক মেলা হতো, পাড়ায় পাড়ায় মেলা হতো, বিভিন্ন মাঠে মেলা হতো, পার্কে মেলা হতো। তো মেলার স্মৃতিগুলা খুবই মানে গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। আর ছোট থাকলে কি হয়, ছোট থাকলে আমাদের দাদা দাদি নানা নানু তারা জীবিত থাকে, বয়সের একটা ব্যাপার আছে। তো ছোটবেলায় তো অফকোর্স দাদা দাদি নানা নানুকে পেতাম, এই বয়সে আর পাচ্ছি না। তো সেই স্মৃতিটাও আর নাই। আর ওয়েল, ছোটোবেলায় তো ঢাকা শহরটা ক্রাউডেড ছিল না। তো ছোটোবেলায় অনেক জায়গায় যেতে পারতাম, সাইকেলে করে যাই, হেঁটে যাই, রিক্সায় যেতাম। সেই স্মৃতিগুলিতেও আর নাই। বাট অ্যাজ আই সেড, কোনটা ভালো কোনটা খারাপ আমি বলতেছি না। স্মৃতি স্মৃতি ছিল, মানে সবগুলোই ভালো। সবগুলি ভালো। একটা এক এক সময়ের সঙ্গে বদলায়। এক্স্যাক্টলি। আপনার ছোটবেলায় কি খুব ডানপিটে ছিলেন? না, ওরকমই একটা আমার মনে নাই। আচ্ছা, 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 আচ্ছা। খুব, তাহলে শান্তশিষ্ট সুবোধ বালক ছিলেন। আমি বিশ্বাস করে আমি ছিলাম। আচ্ছা তাবিদ ভাই, আপনি মানে ধরুন অনেকগুলো পরিচয় আপনার। আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন রাজনীতিবিদ। এর বাইরে আপনার আরেকটা পরিচিতি ছিল, সেটা হয়তো এখন অনেকে আলোচনা করেন। আমি সেই ব্যাপারে জানতে চাই। আপনি একজন বাংলাদেশের তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলেন। জি। আপনার খেলার সময়কার স্মৃতি, মানে ধরুন আপনি যেটি বলছিলেন না, সবই ভালো, কিন্তু এক একটা তো এক এক রকম। এখন যখন আপনি রাজনীতির মাঠে নামেন, আপনাকে যারা পছন্দ করে তারা একরকম ক্ল্যাপ দেয়, তারা একরকমভাবে রিসিভ করে। আবার আপনি যখন খেলার মাঠে খেলতেন, দর্শকরা তখন একরকম উল্লাস ধ্বনি করতো। তো সেই বিষয়গুলো যদি একটু বলেন আমাদেরকে, আপনার মানে খেলোয়াড় হলেন কিভাবে? সেটা আমি মনে করি আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল, অবশ্য এখনো আছে। আমি ছোটবেলা থেকে ফুটবল খেলতাম। আমি স্কুলে খেলতাম, প্লাস আমার পাড়া মহল্লায় খেলতাম। তো তখন আমরা অ্যাকচুয়ালি ধানমন্ডি থাকতাম। তো তখন ছিল ধানমন্ডি ক্লাব, যেটা এখন শেখ জামাল স্পোর্টিং ক্লাব। তো ওই ধানমন্ডি ক্লাবে খেলতে খেলতে আমিন হাসি ঠাট্টার ভিতরেও হলে যে আবাহনী ক্লাব ছিল আমাদের প্রত্যাশার জায়গা। বাট আবাহনী ক্লাবে খেলা দেখতাম,
আসলাম ভাইরা ওই সময় প্র্যাকটিস করতো, তো আমি চান্স পেতাম না, তো আমরা চাইতাম ধানমন্ডি ক্লাব, মানে যারা একটু রিজেক্ট টাইপ। আচ্ছা তো ধানমন্ডি ক্লাবে হলো প্রথম চান্স, ফার্স্ট ডিভিশন দিয়ে শুরু করা। আচ্ছা তো সেখান থেকে যখন মানে খেলার ভিতরে লেজেন্ডারি প্লেয়ার, আমার সময় লেজেন্ডারি প্লেয়ার ছিল, সাব্বির ভাই, আসলাম ভাই, কানন, ভাই গোলকিপার, ওদের বিপক্ষে খেলতে যায় সামহাও জয়লসটা বেড়ে যেত। আর আন্ডারডগ সবাই পছন্দ করে, রাইট? তো যখন আমরা মোহামেডান আবাহনীর বিরুদ্ধে খেলতাম, তখন একটু ভালো খেললে দর্শকরা একটু বেশি তালি দিত, একটু ভালো করতে পারে দর্শকরা একটু বেশি ক্ল্যাপ দিত, বিকজ ওই আন্ডারডগ আমরা, আমাদের থেকে তো আশা করে না যেরকম আমরা খেলতে পারবো। তো আই থিঙ্ক ওই স্পিরিটটা, বাট ওই মোমেন্টটাই ছিল আমাদের জন্য একটা ডিফাইনিং মোমেন্ট, যে না, আমি খেলতে পারি, আমি খেলতে এনজয় করি, আমি খেলতে পারবো। তারপর তো ধাপে ধাপে প্রিমিয়ার লিগে চলে আসলাম, আমার ইউনিভার্সিটিতে গেলাম আমেরিকাতে, সেখানে ফুটবল স্কলারশিপ নিয়ে আমি গিয়েছিলাম। তো ফুটবলটা আমার মানে যেরকম আমাকে বিনোদনের একটা জায়গা ছিল আমার জন্য, প্রফেশনাল জায়গাও ছিল, এবং এডুকেশনাল জায়গাও আমাকে সহযোগিতা করে দিয়েছে। তাবিদ ভাই, আপনি খেলোয়াড় ছিলেন, খেলাধুলা করতেন, এর আগেও নিশ্চয়ই আপনি আহ, অন্যান্য মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তো আপনার রাজনীতিবিদ হওয়াটা কিভাবে, মানে রাজনীতির মাঠে নামার ইচ্ছাটা কখন জাগলো বা কি বিষয়? রাজনীতির, আমি মনে করি না, রাজনীতির ডেফিনেশনটা আমরা খুব ন্যারো করে ফেলছি। রাজনীতি যদি আমরা হিসাব করি যে খালি দুইটা রাজনৈতিক দল, আর মাঝে মধ্যে ইলেকশনকে কেন্দ্র করে অনেক মানে সমাবেশ বা বেআইনি কিছু কাজ হয় সরকারের পক্ষ থেকে, সেটা একটা ওয়ে। বাট রাজনীতিটা কিন্তু আসলে এটা একটা সামাজিক কাজ, দায়বদ্ধতা। দায়বদ্ধতা, কাজ, অপরচুনিটি। তো আমি কিন্তু স্কুল লেভেল থেকেই একটু রাজনীতিক মেন্টালিটি আমার ছিল। যেমন আমাদের স্কুলে একটা কাউন্সিল ছিল, ছাত্রদের কাউন্সিল, ছাত্রদের ইউনিয়ন, ওই ক্যান্টিন নিয়ে আলোচনা করা বা দাবি আদায় করা, স্কুল ফিজ কমায় রাখা, আমি প্রাইভেট স্কুলে পড়তাম, এর জন্য স্কুল ফিজ কমায় রাখা, ইউনিফর্ম পরবো কি পরবো না। তো যখনই আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা দাবি আদায় করতে চাই, আমি বিশেষ করে ওটাই রাজনীতি। তো ওই রাজনীতিক সিস্টেমে আমি কিন্তু বড় হয়েছি। আবার ফ্যামিলি যদি আমি চিন্তা করি, আমার বাবা খুব অ্যাক্টিভ ছিলেন, মানে ন্যাশনাল পলিটিক্স যেটাকে আমরা বলি, ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটাকে আমরা বলি, দেশের পলিসি নিয়ন্ত্রণ করা বা দুই দেশের সাথে পলিসি নেগোশিয়েট করা। আমার দাদা এককালে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তখন সে সময় তো গ্রাম মানে আসলে গ্রাম ছিল। ফেনী যাইতে কিন্তু এখন যেরকম অনেক ব্রিজ আমরা চলে যেতে পারি, তখন 8টা ফেরি পার হতে হতো। তো ওই দাঁতকান থেকে শুরু হতো, হ্যাঁ। তো তখন আমি দেখতাম যে একটা রাজনীতিবিদ ব্যক্তি, ওনার কতটুকু মানে ইতিবাচক প্রভাব থাকতো আরেকজনের জীবনে। আপনি স্কুল বানান বা হসপিটাল বানান বা একটু ত্রাণ দেন বা একটা সালিশ করেন, তো ওই জায়গার থেকে কিন্তু আমি সবসময় অ্যাক্টিভ ছিলাম, ওই মহলে কিন্তু আমি সব ইনভলভ ছিলাম, ইউনিভার্সিটি লেভেলেও ছিলাম। আর বাংলাদেশে আসার পরে আমি প্লেয়ার থেকে চেঞ্জ করে আসলাম সংগঠক হিসাবে। তো ফুটবল ফেডারেশনে আমি ইলেকশন করলাম, কম বয়সে কিন্তু আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করলাম। তো ইভেন রাজনীতিক একটা প্রক্রিয়া, রাজনীতিক একটা মানে ধাপে আমি এগিয়ে গেলাম। আর 2015-তে যখন দেখলাম যে একটা বড় দায়িত্ব সামনে আছে, কাউকে না কাউকে তো এগিয়ে যা নিতে হবে। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের মানে প্রথম ইলেকশন ছিল। তো সেখানে আমি মানে একটা বৃহত্তর দলের সমর্থন নিয়ে আমি জয়েন করলাম। তো সেখান থেকে এখন মনে করেন ন্যাশনাল রাজনীতি চলে আসছি, বাট রাজনীতি কনসেপ্ট থেকে আমি অনেক আগে থেকেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ধরুন আপনি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন বলা চলে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি বলি তাবিদ ভাই, ধরুন না আপনি মানে উত্তরাধিকার, ধরুন আপনি একটা পারিবারিকভাবে একটা রাজনৈতিক পরিবেশ পেয়েছেন, একটা রাজনৈতিক উত্তরাধিকার পেয়েছেন, এটা আসলে কতটুকু সহযোগিতা করে? না, সহযোগিতা করে, অনেকে তো বলবে যে এগুলো আবার অসহযোগিতাও করে, কারণ আপনি কষ্ট করে উঠে আসেন নাই। বাংলাদেশের রাজনীতি কিন্তু হচ্ছে ছাত্র রাজনীতি থেকে। আমরা যাদের ব্যাপারেই চিন্তা করি, আমাদের 50, 60, 70, 80, 90 দশকের নেতারা বা যাদেরকে আমরা এখনও গর্ব করে তাদের ব্যাপারে কথা বলি, সবাই কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসছে। আমি পার্সোনালি বিলিভ করি সেই রাজনীতি উঠে আসাটা এক্সপিরিয়েন্সটা মাচ বেটার দেন উনি পরিবার থেকে উঠে আসা। এটাকে আমি ছোটো করে দেখতেছি না, অফকোর্স আমি বলতেছি যে আমি অনেক কাজ করতে পারছি, বাট আমি মনে করি যে যদি চয়েস থাকতো তাহলে হয়তো ওই রাজনৈতিক ধারা দিয়ে আমি উঠতে চাইতাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ধরুন রাজনীতি এবং সব কিছু মিলিয়ে বলছি, আপনি একজন বিখ্যাত বাবার সন্তান, এখন ধরুন আব্দুল আওয়াল মিন্টুর ছেলে, এটা কি কখনো কখনো প্রত্যাশার চাপ তৈরি করে আপনার উপর? নিশ্চয়ই, কখনো কেন, সবসময়। সবসময়, কারণ আপনি যেই কাজটা করতে যাই সেই কাজের মান বলেন বা সেই কাজটা কমপ্লিট করার গতি বা সেই কাজটা সম্পূর্ণ করার
যে একটা চাপ থাকে, সব বিকজ আমি কার ছেলে বা আমি কোন পরিবার থেকে এসেছি বা কোন ইউনিভার্সিটিতে আমি পড়ছি, এই চাপটা তো অবশ্যই আছে। সাথে সাথে লায়াবিলিটিও আছে। আহ, যদি আপনি ফেল করেন বা কোনো কাজ অসমাপ্ত রাখেন, ভুল করেন, তখন ক্রিটিসিজমটা একটু বেশি বাড়ে, কারণ প্রত্যাশা ছিল যে আপনি ভুল করবেন না। তখন ক্রিটিসিজমটা আরও বেশি বাড়ে যে যা করছেন করছেন, তাড়াতাড়ি এটাকে আবার শুদ্ধ করেন, রিকভার করেন। সো অফকোর্স এই চাপটা তো থাকে, বাট চাপটাকে আমি ওয়েলকাম করি। আরেকটা বিষয় ধরুন না, আমি এরকম কোনো দল মত নির্বিশেষে, মানে আপনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন সেটা বিষয় নয়, মানে বিষয়টা হচ্ছে আমি এভাবে করে জানতে চাই আপনার কাছে, তরুণরাই সবসময় বদলের, মানে যে কোনো বদলের জন্য, যে কোনো চেঞ্জের জন্য তরুণরাই সবসময় অগ্রগামী হয়। তা আপনি রাজনীতিবিদ, আপনি এখনও তরুণ বা আপনি তারুণ্যের প্রতিনিধিত্ব করেন, এই রাজনীতি নিয়ে একজন তরুণ রাজনৈতিক নেতা বা কর্মী যাই বলি না কেন, সেই হিসেবে আপনার স্বপ্ন কি, আপনার আকাঙ্ক্ষার জায়গা কোনটা? না, থ্যাংক ইউ। আপনারা যে আমাকে এখনো তরুণ ভাবেন এটা আমার জন্য আই গেস সৌভাগ্য। দেখেন, বাংলাদেশের অ্যাভারেজ বয়স আমরা যদি দেখি, আমাদের মেজরিটি পপুলেশন কিন্তু বয়স 30-এর নিচে। তো আমি সেটার থেকে বাইরে চলে আসছি। আসছেন, রাইট। আর তাও ঠিক আছে, বাংলাদেশের সমাজ বা সমাজের ডেফিনেশন আমি এখনো তরুণ আছি। বাট ডেফিনেটলি ট্রু, বা বাংলাদেশের ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে যে তরুণরাই কিন্তু একটা আগামী দিনের একটা চেঞ্জ নিয়ে আসতে পারে, অ্যান্ড চেঞ্জ নিয়ে আসতে হয়। কারণ লজিকটাও দেখেন, তরুণদের জন্য যতটুকু জীবন বাকি আছে একটা লাইফ টাইমে, এর পরের বয়সদের কিন্তু ওই লাইফ টাইমটা বাকি নাই। তো অনেকের চিন্তা ডিফারেন্ট হয়ে যায়, লং টার্ম থেকে শর্ট টার্ম চিন্তায় চলে আসে। অনেকে বড় হয় একটা ওয়েতে, এখন তরুণরা বড় হচ্ছে আরেকটা ওয়েতে। যেমন আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে চিন্তা করি, চিনি, আমার বাবার সাথে আমার অনেক তফাৎ আছে ওই জেনারেশনের সাথে। আমার কিছু কিছু বড় কাজিনরা আছে, বয়সে বড়, তাদের সাথে আমাকে তফাৎ আছে, কারণ আমি যে প্রযুক্তি নিয়ে বড় হয়েছি, আমি যে সমাজে বড় হয়েছি, সেটা একটু ডিফারেন্ট। আমার চেয়ে যারা এক জেনারেশন দুই জেনারেশন নিচে, তাদের একই জিনিস হবে। তো তরুণদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আর আমরা যারা সিনিয়র তরুণ যে বলতে পারি, তাদেরকে সহযোগিতা করতে হবে, উৎসাহ করতে হবে। মানে আমি মনে করি আমাদের এই সিস্টেমেটিক চেঞ্জটা আমরা কেউ গ্রহণ করে নিই না। আমরা যত বয়স বাড়ে, আমরা চাই ক্ষমতাকে আরও পাকাপোক্ত করে, আরও নিজের হাতে রাখতে। বাট আমি মনে করি আমাদের ক্ষমতা ব্যবহার করা উচিত নতুনদেরকে উৎসাহ করার জন্য। অর্থাৎ আমরা জায়গা ছাড়তে চাই না, এটা বলতে চাইছেন? জায়গাটা তো চাই না, উল্টা আরও জায়গা বানাতে চাই না অন্যদের জন্য। মানে আমাদের পপুলেশন বাড়তেছে, আমাদের স্পেস দরকার। তো আমি যেটা বললাম, আমাদের একটা মেন্টালিটি চলে আসতেছে আনফর্চুনেটলি, যে আমি জায়গা ছাড়বো না, আবার অন্য জায়গা তৈরি করার জন্য ক্ষেত্র দিব না, বাট অপোজিট হতে হবে। অ্যান্ড ওই সিস্টেম্যাটিক চেঞ্জটা আসলে আপনি দেখবেন বাংলাদেশ কত ফাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলাদেশ কত ফাস্ট গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশিরা দেখেন, বাংলাদেশের শিক্ষা নিয়েও পৃথিবীতে যেখানে যাচ্ছে, আমাদের বিখ্যাত আর্কিটেক্টস আছে, রোবোটিক্স আমরা ভালো করতেছি, নোবেল পিস প্রাইজ আমরা পাচ্ছি, বিভিন্ন ব্যবসায়িক প্রাইজ আমরা পাচ্ছি, অনেক ভালো ভালো কোম্পানি আমরা নাম জানি, কিন্তু আমরা অনেক সময় জানি না যে ওগুলোর পিছনে উদ্যোক্তা একজন বাংলাদেশেও কিন্তু ছিল। যেমন ইয়াহু বলেন একটা কোম্পানি আছে। তো এরকম জায়গায় কিন্তু আমাদের অনেক স্কোপ আছে, কিন্তু তরুণদেরকে আমরা অগ্রাধিকার দিতে হবে, এটা কোনো বিকল্প নেই। তাই তাই, তরুণ কিন্তু আপনাকে আমি ওই অর্থে বলিনি যে আপনি জুনিয়র। তরুণ আপনাকে আমি ওই অর্থে বলেছি যে আপনাকে দেখতে এখন ইয়াং লাগে, সেটা তো আছে, আর পাশাপাশি আমাদের রাজনীতিবিদ যে অ্যাভারেজ বয়স, সে অনুযায়ী তো আপনি এখনো অনেক মানে কি বলে যে ছোট, বা সেই অর্থে আমি তরুণ। ওটা আমি ওভাবে মিক্স বলছি, রাজনীতিবিদদের বয়সের সাথে অফকোর্স আমি তরুণ। হ্যাঁ, রাইট। আর দেখতে তরুণ, শোনেন, দেখতে তরুণের ভিতরে আমি বলি প্রযুক্তির ব্যাপার, এখন আপনি চোখ ঠিক করতে পারেন, চুল লাগাতে পারেন, প্লাস্টিক সার্জারি করতে পারেন। তো ভবিষ্যৎ দেখবেন যে কেউ তরুণ ইমেজ থেকে আর বাড়ছে না। আপনি এরকম কিছু করেছেন নাকি? এখনো করি নাই, বা যেটা বললাম যে হিন্স দিয়ে রাখতে হবে, ভবিষ্যতে যদি দেখেন আমার বয়সের সাথে সাথে চেহারা বদলাচ্ছে না, তখন বুঝবেন তরুণ রূপ রাখার জন্য যা করার করছি। ও তো চিরতারুণ্য পেয়েছেন। তাবিদ ভাই, আপনার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি, বা বাংলাদেশের সম্ভাবনার জায়গা কোনটা? আমাদের বড় শক্তি তো আমাদের জনশক্তি, ইয়াং জনশক্তি তাই বলি। অ্যান্ড সম্ভাবনা জায়গা ওইটাই, যে আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনের কে দক্ষ করে
তৈরি করতে পারি, এটার চেয়ে বড় শক্তি তো মনে হয় না পৃথিবীতে কারো থাকতে পারে। এই জায়গাতে ধরুন আপনি বলছেন যে দক্ষ করে যদি গড়তে পারি, এখন ধরুন মানে আপনি তো রাজনীতি করেন, সব কিছু নিয়েই ভাবেন। ধরুন আমাদের এই জনশক্তিকে মানে দক্ষ করার জন্য উপায় কি? মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মানে ট্র্যাডিশনাল পড়াশোনার দিকে জোর দিই। হুম। কারিগরি পড়াশোনার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা তো একটু জোর দেই না। মানে কেন, আপনার কাছে কি মনে হয় এই প্রেক্ষাপটটা? যেটা বললেন সেটাই, মানে আমাদের পড়াশোনাটাকে আরেকটু আধুনিক করতে হবে। আর পড়াশোনাতে আবার ২ টা পড়াশোনা আছে। একটা কিন্তু হলো ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে। আরেকটা মূল জায়গা হলো টিচাররা যারা পড়াশোনা করায়। মানে ওই জায়গাতেও আমাদের কিন্তু রিট্রেনিং এর কিন্তু অনেক বড় ইনভেস্টমেন্ট দরকার। কারণটা হলো আমি জানি না, কারণটা একটু আমি মনে করি পপুলারিজম, যে যারা রাজনীতিবিদরা যারা হয়তো ক্ষমতায় আসে বা ক্ষমতায় দায়িত্ব পালন করতে চায়, ওরা হয়তো চিন্তা করে কোনটা পপুলার, মানে কোন সিদ্ধান্তটা নিলে তাৎক্ষণিক ভোট পাওয়া যাবে, বা কোন সিদ্ধান্তটা নিলে আমি আগামী ইলেকশন সাইকেলের ভিতরে কিছু দেখাতে পারবো। আর শিক্ষার ব্যাপারে জানি না লং টার্ম, একজন ক্লাস 1-এ পড়লে তার মেট্রিক পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট পেতে পেতে তো অনেক বছর চলে যেতে পারে, সেটা একটা রাজনীতিবিদের লাইফ টাইমে বাইরে চলে যেতে পারে। তো আমি মনে করি এই যে একটা শর্ট টার্ম থিঙ্কিং আমাদের পলিটিক্যাল, সেই জায়গার জন্য শিক্ষাটা সবসময় একটু স্যাক্রিফাইস হয়ে যায়। এটা শুধু শিক্ষার ক্ষেত্রে না, বা ধরুন মানে মানে সব জায়গাতেই আমরা একটু দ্রুত রেজাল্ট পেতে চাই। মানে আমাদের মানে যে কোনো ক্ষেত্রেই ব্যাপারটা কি এরকম? সেটা রাজনীতি হোক, আপনি শিক্ষার কথা বলছেন জানেন? হ্যাঁ, ব্যাপারটা তো ওরকম, কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং যেটার কথা বললেন, ব্যাপারটা কিন্তু এখন সামাজিক মিডিয়ার জন্য হয়ে গেছে। হুম। কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে আরেকটা টার্ম নিয়ে এসেছে, সেটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। মানে আমরা টিপের সাথে সাথে ভালো কিছু চাই, একটা গ্র্যাটিফিকেশন চাই। হুম। ইন্টারনেট স্লো হইলে বা বোতামটা একটু প্রসেসিংয়ে থাকলে আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো জেনারেশনটা ওরকম হয়ে গেছে। তাই ওটার সাথে সাথে আমাদের পলিটিক্স বলেন বা সিদ্ধান্ত নেওয়ার প্রায়োরিটি বলেন, আমি মনে করি ওই জায়গাটাতে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন না, আমি একদম মানে সরাসরি কথাটা আপনাকে বলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মতন যথেষ্ট শিক্ষিত কি আমরা হয়েছি? আমি তো মনে করে হয়েছি। সামাজিক মাধ্যম ব্যবহার করা, প্রশ্নটা আমি বুঝছি। ব্যবহার করার ব্যাপারে আমরা অবশ্যই শিক্ষিত। সেটা হলো প্রযুক্তির ব্যবহারে। হুম। বা দায়িত্বশীল কিনা। রাইট, আমি এই অর্থেই বলছি। সেই অ্যাঙ্গেলে হয়তো আমার কথা বলছি যে ওই দায়িত্বশীল জায়গা থেকে আমরা কিন্তু আমি মনে করি অনেক পিছিয়ে আছি। কারণ সামাজিক মাধ্যমটা যেভাবে আমরা ব্যবহার করি, দায়িত্বশীল না হলে এখানে অনেক অপব্যবহার করা যায় বা অনেক নেতিবাচক ফলাফল অন্য রূপে করা যায়। তো তাই হিসেবে বললাম যে দায়িত্ব জায়গা থেকে আমাদের অনেক মানে কাজ করণীয় আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলছিলেন না পড়াশোনার কথা, ধরুন একাডেমিক পড়াশোনার বাইরে, একাডেমিক পড়াশোনার বাইরে পড়াশোনাটা আমরা কতটা করি মানে সার্বিকভাবে? আমরা তো করি না। অ্যান্ড পড়াশোনার ডেফিনিশনটা কিন্তু হলো পড়াশোনা শেষ নাই। আমরা কিন্তু মনে করি একটা ক্লাস শেষ করলে বা ওই একটা পরীক্ষা রেজাল্ট পেলে পড়াশোনা শেষ। তো পড়াশোনা কতটুকু করির উত্তর একটাই হলো যে পড়াশোনার কোনো শেষ নাই। যদি পড়াশোনা চলমান থাকে এটাই পড়াশোনা। আর যদি পড়াশোনা বন্ধ করে দিই তাহলে কিন্তু যতই ডিগ্রি অর্জন করেছি আমি মনে করি, যতই দক্ষ হয়েছিলাম আজকে পর্যন্ত, আগামীকাল কিন্তু আমি আবার অদক্ষ হয়ে যাচ্ছি। কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমি যেখানে ছিলাম সেখানে আমি রয়ে গেছি। আপনাদের পরিবারটাই হচ্ছে পড়ুয়া পরিবার, আপনারা সবসময় পড়াশোনার মধ্যে থাকেন। কোন ধরনের মানে মানে কোন বিষয়ের উপর বেশি পড়াশোনা আপনার মানে পছন্দের বিষয় কোনগুলো? আমাদের মাল্টিফেরিয়াস, যে আমার ফ্যামিলিতে মনে করেন আমার ছেলেদের আপনি যদি চিন্তা করেন, ওরা ফ্যান্টাসি নভেল, মিস্ট্রি এগুলাতেই ইন্টারেস্টেড। আমার বাবা হলেন মোর মানে পলিটিক্যাল হিস্ট্রি, জিও পলিটিক্যাল হিস্ট্রি। আমি মোর ইন্টু খুবই সায়েন্টিফিক টেকনিক্যাল জিনিস। মানে মানে ড্যাম বানানো, বিভিন্নভাবে রিনিউয়েবল এনার্জি বলেন, মানে বিদ্যুৎ তৈরি করা বিভিন্ন সোর্স থেকে। তো আমি একটু টেকনিক্যাল জিনিসে পড়তে চাই, যদিও আমি ইঞ্জিনিয়ার না, যদিও আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, বাট পড়াশোনার মাধ্যমে আমি সেই জায়গায় চলে গিয়েছি। আমার ওয়াইফ যেরকম ম্যাথামেটিক্সে মোর ইন্টারেস্টেড, তো এই বয়সে এখনও অ্যাকচুয়াল সায়েন্স পড়ে অঙ্ক নিয়ে কী কী করে আমার মানে জ্ঞানের অনেক বাইরে, কিন্তু হয়ে যায়। বাট হোলিস্টিকলি ফ্যামিলিটা কিন্তু বেশ অলরাউন্ড পড়াশোনা করে। এই যে আপনাদের বাড়ির লাইব্রেরিতে কয় হাজার বই আছে? এখন ঘোরা শেষ না, লাস্ট কাউন্ট তো আমি মনে করি 10,000-এর নিচে তো হবে না। হ্যাঁ। আর সব রকমের বই, হ্যাঁ। মানে মানে ছোটদের জন্য, বড়দের জন্য এবং অনেক রেয়ার কালেকশন। কিছু রেকারেশন আছে। জি, জি। আমরা যখন মানে আমাদের
মানে সৌভাগ্য হয় অনেক বিদেশে যেতে। বিদেশে আমরা কিছু রেয়ার বই কালেক্ট করি, অনেক জায়গায় সেল করে দিচ্ছে। অনেক বিদেশিরা বাংলাদেশে থাকতো, তারা চলে যাচ্ছে। অনেক একটা সোর্স ছিল বাংলাদেশের যারা দূত ছিলেন, অনেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডার ছিলেন মানে বাংলাদেশের পক্ষে বিদেশে। তারা যখন ব্যাক করতো রিটায়ারমেন্টের পরে, অনেক সময় তাদের অনেক ভালো ভালো বই রাখতে পারতো না, জায়গা ছিল না, সেগুলোও আমরা কিন্তু চেয়ে নিতাম বা আমরা কিনে নিতাম মাঝে মধ্যে। আর এমনিতে ধরুন এটা তো সাহিত্যের পড়াশোনার ক্ষেত্রে মানে একেবারে যদি ফিকশন, ওইসব ক্ষেত্রে আপনার পছন্দের কারা, মানে লেখক কারা বা কাদের লেখা পড়েন? আমি অ্যাকচুয়ালি ফিকশন খুব কম পড়ি। ইনফ্যাক্ট এখন যা বলেন সোশ্যাল মিডিয়ার জন্য ফিকশন বেশি দেখি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। তো অনেক মানে অথার্স বা কন্টেন্ট মেকার্স কারা আমি অ্যাকচুয়ালি ঠিক ফলো করতে পারি না, কারণ কন্টেন্ট এত দ্রুত বদলাচ্ছে। বাট আবার বললাম ওই ফিকশনের ক্ষেত্রে যদি জনরা আপনি চিন্তা করেন, ওই ফিকশনাল মিস্ট্রি বা ফিকশনাল মানে ন্যাচারাল ফিকশন যেটা, বাট ওই যে পুরান দিনের ড্র্যাগনস বলেন বা অন্য ধরনের হিউম্যানের বাইরে যে ধরনের পপুলার বা পাওয়ার থাকে, ওগুলোতে আমার এত ইন্টারেস্ট নাই সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, দেখার কথা বলছিলেন, তো এই দেখার ক্ষেত্রে অর্থাৎ মানে মানে ফিকশন, মানে মানুষ সাধারণত ফিকশনই বেশি দেখে, ডকু তো কম দেখে। তা আপনার পছন্দের টপিক কোনগুলো, মানে মুভি দেখার ক্ষেত্রে বা অন্য ভিজুয়াল মিডিয়াতে? ভিজুয়াল মিডিয়াতে এখনও আউট সে অ্যাকশন। কারণ ভিজুয়াল মিডিয়াটা হলো এখনও আমি ট্রিট করি যে আমার ডেইলি লাইফের বাইরে একটা জিনিস। তো আমি ডেইলি কাজ করি বা আমি ডেইলি স্পোর্টস খেলি বা নানা রকম সমস্যা নিয়ে চিন্তা করি। এখন এই আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমি আমার আমার পৃথিবীর বাইরে চলে যেতে চাই। তো তখন একটু কাইন্ড অফ ব্রেইনলেস, মানে চিন্তা ছাড়া কি দেখা যায়, অ্যাকশন দেখি, গোলাগুলি ধাক্কাধাক্কি এরকম। মানে আসলে গতি যেটা আপনার সঙ্গে, আপনি খুব স্পিডি মানুষ। ও হ্যাঁ, এটা বলতে পারেন। আর গান শোনার ক্ষেত্রে? গান শোনার ক্ষেত্রে তো অনেক ডিফারেন্ট। গান শোনার ক্ষেত্রে যদি বাংলাদেশি গান বলেন, আমি এখনও হলাম আমাদের 90s-এর রক ব্যান্ডের ফ্যান। আয়ুব বাচ্চু বলেন, মাইলস বলেন, যাদের সাথে আমি বড় হয়েছি। যদি আপনি এখন ওই আধুনিক ইয়েতে যান, তখন আমার একটু রিমিক্স না বাট ফিউশন। অনেকে এখন আমাদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট নিয়ে সিতার বলেন বা তবলা বলেন, ওটার সাথে আবার আধুনিক মিউজিককে ফিউজ করতেছে। তো ফিউশন মিউজিকটার উপরে ইনস্ট্রুমেন্টাল এদিকে আমার এখন বর্তমানে অনেক ভালো ঝোঁক আছে। হ্যাঁ, এই দুইটাই, মানে গান তো অনেক। আচ্ছা, এইগুলা বলাতে আপনি যেহেতু যাদের কথা বলছিলেন, এই আবার আপনার একটু শৈশব বা কৈশোরে আমি ফিরতে চাই। আপনার শৈশব কৈশোরের যে গল্পটা শুনেছিলাম, আপনি ধরুন তখন খেলাধুলার প্রসঙ্গটা শুনেছিলাম, ধানমন্ডিতে আপনি বড় হয়েছেন। আর ধানমন্ডি আমাদের এই ধরুন এই রক মিউজিক বলুন, খেলাধুলা বলুন বা সব কিছুর জন্য একটা বড় হাব ছিল ধানমন্ডি একটা সময়, বিশেষ করে যখন আপনারা বড় হয়েছেন কিংবা আপনাদের যখন কিশোর বেলা ছিল। তো ধানমন্ডির কিশোর বেলা আপনার কেমন কেটেছে? ধানমন্ডিতে কিশোরবেলা যতটুকু মনে পড়ে তো ভালোই ছিল। অনেক ডিফারেন্ট ছিল, বাট ডেফিনেটলি ভালো ছিল। আম, ধানমন্ডিতে জানেন সবার তখনকার সবার বাসা ছিল। তো এক বাসা থেকে আরেক বাসায় যাইতে কোনো বাধা ছিল না। সবাইকেই চিনতাম। অথচ আজকে অ্যাপার্টমেন্টে থেকেও পাশে অ্যাপার্টমেন্টে কার সেটাও চেনা যায় না। তো ভালো ছিল। ফুটবল নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, স্কুল, ফুটবল, আর মাঝে মাঝে একটু আড্ডাবাজি। এটাই নিয়েই বেসিক্যালি ধানমন্ডি কিশোরবেলা। কোথায় কোথায় আড্ডা দিতেন? আপনার আড্ডার সঙ্গী কারা ছিল? তারা এখন কোথায়? আড্ডার সঙ্গে তো বেশিরভাগ স্কুল ফ্রেন্ডরাই। তো তারা এখন বেশিরভাগই বিদেশে চলে গেছে, ইউনিভার্সিটির পরে আসে নাই। আর আমাদের আড্ডা তো উন্মুক্ত রাস্তায় ছিল, হাঁটতাম এক জায়গা থেকে আরেক জায়গা, আবাহনী মাঠ থেকে মনে করেন ধানমন্ডি মাঠ। আর মাঝে মধ্যে যদি কিছু পয়সা জমাতে পারতাম বাবা মা থেকে চেয়ে, তখন ওখানে আইসক্রিম পার্লার ছিল, এদের আইসক্রিম খাওয়া, অথবা ওখানে কাবাবের জায়গা ছিল, লাবাম্বা কাবাব, ওখানে কাবাব খাওয়া। আর আবার আবার হাঁটা, মানে জাস্ট ওই রাস্তায় হাঁটা, ধানমন্ডি লেকের পাড়ে একটু হাঁটা। বাট এটা খারাপ কিছু ছিল না, এটা মানে একদম খোলা আকাশ বাতাসে ছিলাম আমি বেশিরভাগ। তার মানে মানে কোনো দস্যিপনা, কোনো দুষ্টুমি ওসবের মধ্যে আপনি ছিলেন না? দর্শিপনা দুষ্টুমি তো এখন থাকলেও তো আর ক্যামেরার সামনে বলা যায় না। মানে কিছু জিনিস তো আজীবন রাখতে হয়। কিন্তু লিমিটেড ব্যাপারে তো জানেন, যেগুলো বাসার ভিত্তির থেকে মনে করেন, তখন সময় যদি মেয়ে বন্ধু থাকতো, ফোনে কথা বলা, ওই সময় তো ওপেনলি বেশি চলাফেরা করা যেত না। তো ফোনে কথাও ওই সময়ের জন্য একটা দুষ্টুমি ছিল। তারপরে আবার ওইখানে দুষ্টুমির চেয়েও বেশি জাস্ট ওই
মানে একটু রাফ অ্যান্ড টাফ হওয়া, জোরে সাইকেল চালানি, জোরে রোলার স্কেটস চালানি, বা রোলার স্কেটসের পাশ দিয়ে যখন রিক্সা যেত বা অন্য কোনো একটা ছোট বেবি ট্যাক্সি যেত, ওটাকে ধরে রাখা অ্যাডভেঞ্চারের মতো, মানে ওই গতির সাথে আমাদেরও স্কেটসের গতি চলে যাচ্ছে। আর তখনকার সময় তো ব্যথা পাওয়া মানে দুষ্টামি, মানে ব্যথা পেলে বাবা মা এমন আচরণ করতো, মনে হয় যে কী অপরাধ করে ফেললাম, যে রক্ত বার হচ্ছে, ব্যান্ডেজ লাগবে, মানে হাহাকার অবস্থা। তো ওই জায়গা থেকে তো আর ভয়ে এর চেয়ে বেশি বাসায় বিচার আসতো নাকি? অবশ্যই অনেক সময় বিচার আসতো, অভিযোগ আসতো, সব কিছু অস্বীকার করতাম ফর শিওর, কিন্তু কোনো অস্বীকারে কাজে লাগতো না। আচ্ছা আচ্ছা। দোষ হোক না হোক শাস্তি অবশ্যই থাকতো। তো সেরকম, তো সেই জায়গার থেকে আবার শাস্তি বেশি হলো, বাড়ি যেতে পারবে না, বন্ধুরা আসতে পারবে না, তো সেখানে আবার ফুটবল দিয়ে বের হয়ে যেতাম। এখন প্র্যাকটিস তো থামানো যায় না, বা প্র্যাকটিস করতে যাব ওইখানে তো বাধা দেওয়া যায় না, তো ওই জায়গায় আবার ফুটবল দিয়ে শাস্তি থেকে বেরিয়ে যেতে পারতাম। না মানে ফুটবল খেলাটা বাসা থেকে উৎসাহ পেতেন? 100%, অনেক অনেক ফুটবল খেলাতে আমার মানে অনেক উৎসাহ পেতাম। তবে ভাই, এই যে ধরুন আপনি ধানমন্ডিতে ছিলেন, মানে সব মিলিয়ে বলা চলা যে একজন কি বলে যে আইডল ছিলেন হয়তো বা অনেকেরই, একজন ফুটবল খেলোয়াড়, দেখতে স্মার্ট, সুন্দর অনেক। তো সব মিলিয়ে ওই যে আবার বললেন যে ফোনে কথা টলতা বলতেন বান্ধবীদের সঙ্গে, তো প্রেমে পড়েছেন কখন, মানে প্রথম? প্রেমে প্রথম কবে পড়েছি এটাও মনে নাই, কয়বার পড়েছি এটাও ও মনে আচ্ছা, নাই। তাহলে বারবার পড়েছেন। বারবার পড়েছিলাম, যাকে দেখতাম হয়তো এটা ভাল লাগতো বা আরেকটা কিছু ভাল লাগতো, কেউ দেখতে সুন্দর, কেউ কথা বলতে সুন্দর, বা কেউ এলাকা ছেড়ে চলে যাচ্ছে, নতুন কেউ আবার ধানমন্ডিতে জয়েন করলো, তো এটা তো কোনো শেষ নাই, ওপেন চিন্তা। বাট প্রথম ওরকম মানে মিনিংফুল যদি মনে করি, হয়তো ক্লাস 10-এ ছিল, মিনিংফুল যদি হয় ক্লাস 10-এ ছিল, যার সাথে হয়তো মানে অন্যদের চেয়ে একটু বেশি পার্সোনাল কথা বলা যেত, বা কথা বলতাম, বা অন্যদের চেয়ে বেশি আরও বেশি কথা বলতাম একটানে। কারোর সাথে 5 মিনিট কথা বললে ওনার সাথে হয়তো 1 ঘন্টা বা তার বেশি কথা হয়ে যেত। প্রবলি ক্লাস 10 থেকে মানে মানে রিয়ালিটি অফ প্রেম, ওই জায়গাতে আমি হয়তো বলতে পারেন যেতে পারি। ওই সময় হয়তো যেটা হয়, এখন যদি মনে পড়ি, তখন হয়তো রক মিউজিক থেকে আমার গানের টেস্টও একটু রোম্যান্টিক গান বা স্লো মিউজিকের দিকে চলে যাচ্ছিল। মুভিজ হয়তো ডিফারেন্ট হতো, তখনকার সময় তো জানেন যে মুভি ভিসিআরে দেখতে হতো। তো তো ওরকম হয়তো একটু পরিবর্তন লাইফে আসতো বা চিন্তাতে আসতো। তো ক্লাস 10 প্রবলি বলতে পারেন, যতটুকু মনে পড়ে আর কি। তো খালি কি ফোনে কথা বলতেন, কোথাও ঘুরতে যেতেন না? ওই যে সেম, ঘুমার জায়গা, আইসক্রিমের জায়গা, কাবাবের জায়গা, পার্কে হাঁটা বা রাস্তায় হাঁটা, বা ফুটবল খেলতেছি বা প্র্যাকটিস করতেছি, আমার বান্ধবী এসে গ্যালারির থেকে বা সাইডের থেকে দেখতেছে দূরের থেকে। তো এইসব ছোটোখাটো বিষয় বা তখনকার সময় অনেক বড় বিষয় মনে হতো। প্রেম করতে গিয়ে কখনো কারোর ধাওয়া খেয়েছেন? ধাওয়া তো অবভিয়াসলি খাইছি, ধাওয়া ওল্ডার জেনারেশনের, বাবা চাচা বা আমার বান্ধবীদের ফ্যামিলির থেকে। সেখানে দুই দিক, কিছু কিছু ফ্যামিলি মেম্বার ছিল যে প্রোটেকশন দিত, কিছু কিছু ফ্যামিলি মেম্বার ওয়াজ লাইক একদমই হবে না, বাপ মা পর্যন্ত সালিশ চলে যেত, ফোন যেত। ধাওয়ার ভিতরে একবার ওয়াল টপকাতে যায়, কোনো একটা পেয়ারা গাছে কিসের সাথে মানে ওয়াল থেকেও নামছি, ওই গাছের সাথে বাড়ি খেয়েছি। তো এখন বেরো হতে পারতেছি না ব্যথাতে, বাসা ঢুকতেও পারতেছি না, ওইখানে পড়ে আসি। তো এরকমও কিছু অপ্রিয় ঘটনাও হয়েছে। তার মানে প্রেমের জন্য আপনার অনেক ত্যাগ। বা প্রেমের কারণে আমার এত ত্যাগ বেড়েছে লাইফে। ওই যে আচ্ছা, যার সঙ্গে ধরেন ঘন্টাখানেক কথা বলতেন, মানে বললেন যে অনেকের সঙ্গে 5 মিনিট কথা বলে শেষ, কারোর সঙ্গে কোন, তো তিনি এখন কোথায়, বা ওই ওনারা এখন কোথায়, কারোর সঙ্গে কি যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে, যোগাযোগ আছে। আমাদের স্কুল বয়সে বলেন, বা আমরা তো খুব সীমিত আকারে মানুষজনের সাথে আমরা মিশতাম। তো সময়ের সাথে, বয়সের সাথে, বছরের সাথে সাথে সম্পর্কটা অনেক লম্বা দিনও হয়ে গেছে। তো সবার সাথেই যোগাযোগ আছে। এখন অনেকে বিদেশে আছেন, আমরা সবাই এরকম ম্যারিড লাইফ, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, বাট দেখা হয়তো হয় না, বাট বাট মোবাইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডেফিনেটলি যোগাযোগ আছে। তার মানে হচ্ছে পুরনো বন্ধুরা মিলে এখন আর কোথাও আড্ডায় বসার কোনো সুযোগ হয় না? স্কুল লাইফের না, আমরা অনেক মানে সবাই সবার ছড়িয়ে ছিটিয়ে গেছে। ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। ভাবির সঙ্গে কিভাবে পরিচয় হলো প্রথম, কোথায় বা?
অবশ্যই প্রথম যে বাংলাদেশি, মানে বাংলাদেশি কিন্তু বড় হয়েছে বিদেশে, দুবাইতে জন্ম এবং বড় হয়েছে বিদেশে। তো প্রথম পরিচয় হলো অন্য অন্য ফ্রেন্ডদের মাধ্যমে নিউ ইয়র্কে। আর জাস্ট একটা একই দাওয়াতে আমরা গিয়েছিলাম, সেই দাওয়াতে কথা মানে দেখা হয়, পরিচয় হয়, কথা শুরু হয়, তার চেয়ে বেশি কিছু হয় না। বাট একটার পর একটা এরকম একই দাওয়াতে যাচ্ছি, দেখা হচ্ছে, কথা হইতেছে, কথা বাড়তেছে। তো আস্তে আস্তে ওখান থেকে ইউনো পরিচয় হয়ে গেল। তো সাইমেন্টেনিয়াসলি এটা একটা ব্যাপারে হালকা করেই বলি, মানে আমার বর্তমান ওয়াইফের সাথে আমার কথা হচ্ছিল এমনি যে আমাদের একটা সম্পর্ক হচ্ছে, হতে যাচ্ছে। আর এই বয়সে তো একটু পার্মানেন্ট কিছু হওয়া উচিত, আদারওয়াইজ তো কিছু হবে না। ওই সময় আবার কিন্তু 111 ছিল, তখন আমি আবার নিউ ইয়র্ক চলে গেছিলাম। তো 111-এর এই যে ইন্টারভেনশন গভর্নমেন্টে যখন সবাই অ্যারেস্ট হয়ে যায়, তখন আমার বাবা অ্যারেস্ট হয়ে যায়। মানে হাস্যকর বলেন বা কোইন্সিডেন্স বলেন, ওই কারাগারের ভিতরে আমার বাবার যে সেল পার্টনার ছিল, উনি হ্যাপেন্স টু বি আমার ওয়াইফের দুলাভাই। তো আমার বাবা আর দুলাভাই সিন্স জেলে বসে আছে, একা কিছু করার নাই, দুজন কথা বলা শুরু করলো যে একজনের পরিবারের মেয়ে আছে, একজন পরিবারের ছেলে আছে, বিয়ে উপযুক্ত বয়সের, তো জেল থেকে বার হয়ে কিছু করা যায় কিনা। তো যখন 111 শেষ হলো, সবাই বের হলো, হাস্যকর কথা হলো এটাই যে আমরা ফোন করতেছি ঢাকাতে বলার জন্য যে আমরা একজনকে চিনি, অথচ ঢাকার থেকে এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কিন্তু মানে তোমাদেরকে পরিচয় করে দিতে চাই। একজনের নাম একজনকে দিল, নাম দিল, তখন দেখলাম যে আমরা তো আমরা আচ্ছা আচ্ছা। বুঝে যাচ্ছে এটা ফেট, মানে ডেফিনেটলি ফেট, যে এভাবে তো পৃথিবীর দুই প্রান্তে একই ইস্যু নিয়ে কথা বলা যেত না। না মানে আমি বলছি ঢাকা থেকে যখন এটা গেল তখন কি আপনাদের দুজনের ফ্যামিলিতে আপনাদের আগের পরিচয়টা চেপে গিয়েছিলেন নাকি বলেছিলেন যে আপনারা আগে থেকে চেনেন? না না, তখন তো আরো তাড়াতাড়ি বলে ফেলছি, যে এখন তো মানে আর প্রশ্ন করার উত্তরের চেয়ে তাড়াতাড়ি বলে দিই যে হ্যাঁ আমরা চিনি। এই তখন ব্যাপারটা দ্রুত পরিবারের ভিতরে এগিয়ে গেল, আমাদের সাবসিকুয়েন্টলি তো বিয়ে হয়ে গেছে। ভাবির সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম? মানে সম্পর্ক কিরকম? মানে সম্পর্ক তো অবশ্যই ভালো, মানে ভালো বলতে বোঝাতে চাইছি মানে ভাবি আপনার উপর খবরদারি করে নাকি আপনি ভাবির উপর খবরদারি করেন? ওইটা তো এখন চলমান, এটা মানে ভালোর ভিতরেও তো যেটা হয় কাপলদের ভিতরে, তো একদম পাওয়ার প্লে, কে খবরদারি করবে বেশি, আর একবার খবরদারি করলে ঠিক আছে, আরেকজন আবার কাউন্টার করি। তো আমাদের সবসময় এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলে, মানে গুড আন্ডারস্ট্যান্ডিং। বাট আমরা কখনো কাউকে ভাবে ছোট করি না, ছোট করতে চেষ্টাও করি না। আমরা ইকুয়ালভাবে বন্ধুর মতো একসাথে একজন আচরণ করি, ফ্যামিলি হিসাবে আমরা আচরণ করি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট, একজন বিদেশে বড় হয়েছে, আমি বাংলাদেশে বড় হয়েছি, সেটাও আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের পজিটিভ ট্রেটে, যে দুজনেরই পজিটিভ ট্রেট আছে। আমরা এক এক সময় এক একটা ট্রেটকে আমরা কাজে লাগাই। আর দুজনের ভিতরে একটা কমননেস আছে যে আমরা খুবই ঘুরতে পছন্দ করি। আমরা ভ্যাকেশনে যাই বা কোনো অন্য দেশে যাই বা কোনো ন্যাচারাল ওয়াকে যাই, মানে ঘোরাঘুরিতে আমরা দুজনের একটা নেক আছে। তো ঘোরার একটা সঙ্গী পেলাম সবসময়ের জন্য। মানে ঘোরার জন্য কোন ধরনের জায়গা আপনার পছন্দ? কেউ দেখা যায় যে পাহাড় পছন্দ করে, কেউ দেখা যায় যে আপনার পানি পছন্দ করে। হ্যাঁ, আমাদের জন্য পাহাড়, আমাদের জন্য পাহাড়, পাহাড়ের ট্রেকিং, এটা মনলি আমাদের জন্য, আমার দুজনের জন্যই। আমরা পাহাড় পছন্দ করি, সিনারি, গাছপালা, কিছু ন্যাচারাল জন্তু জানোয়ার থাকতেও পারে, বাট ওরকম পাহাড় পর্ব আমাদের জন্য পছন্দের। দুজনের মধ্যে যদি অভিমান হয়, কে আপনি কি রাগকে ভাঙায় আগে, আপনি না ভাবি? সমস্যা তো ওই জায়গায় যে যদি আমার ওরকম অভিমান বা রাগ হয়, আমি কিছু বলি না, তো কিছু না বলাতে ভাবি রাগটা আবার বেড়ে যায়, যে কিছু বলতেছে না কেন, তার মানে কি কেয়ার করে না, তার মানে কি এটার ব্যাপারে কোনো তার সেন্সিটিভিটি নাই। আর তো রাগ মনে হয় এই বয়সে মনে হয় রাগ ভাঙাভাঙির জন্য আমরা কেউ যাই না। রাগ করলে টিভি দেখি, সোশ্যাল মিডিয়াতে অন্য জায়গায় চ্যাটিং করি, 2-1 ঘন্টা পরে অটোমেটিক্যালি হয়ে যায়, রাগ ভেঙে যায়, বা অন্য একটা সিচুয়েশন চলে আসে যে রাগটাক ঢাক দিয়ে আবার কথা বলতে হয়। একটা চলমান প্রক্রিয়াতে আসি। তাবিদ ভাই, জীবনে ব্যর্থতা কিংবা সফলতা, এটা সংজ্ঞা কি আপনার কাছে? আপনি কিভাবে দেখেন? জীবনের একটা অংশ, পার্ট। বিশেষ করে ব্যর্থতা তো থাকা উচিত, ব্যর্থতা থেকে আমরা কিছু শিখি, তা আমি জীবনে এটাকে ওয়েলকাম করে নিই। আর সফলতা তো এখন নিজেরটা তো নিজে বলা যায় না, এটা যদি আরেকজন মনে করে আমি একটা কাজে বা জায়গায় সফল, আমি সেটাকে সফলতা হিসাবে মেনে নিই। কোনো কিছু যদি আপনি অ্যাচিভ করতে চান, মানে এক একজনের তো এক একটা ওয়ে থাকে যে আমি এইভাবে এই ডেস্টিনেশনে যেতে চাই, আপনার ওয়েটা কি?
আমার তো স্ট্রেট ফরওয়ার্ড। আমার প্রথম কথা হলো এগ্রেসিভ, হুম। যেতে চাই, যেতে হবে। হুম। কোনো কিছুতেই হার মানা যাবে না। হুম। আর তারপরে আমি সব চিন্তা করি যে এক পথ দিয়ে তো আগানো যায় না, হুম। কোনো একটা ইস্যু দাঁড়াবে, প্রবলেম দাঁড়াবে, হুম। তো প্ল্যান বি সি রেডি রাখতে হবে। মানে ডেস্টিনেশন থেকে চোখ সরানো যাবে না, কিন্তু রুট জার্নিটা ডিফারেন্ট হতে পারে। নিজেকে মানে যদি নিজেকেই নিজের মূল্যায়ন করতে বলি, আপনার নিজেকে কিভাবে মূল্যায়ন করেন, মানে সফলতা ব্যর্থতার হিসাব করতে গেলে? আমি তো নিজেকে সফলতা হিসেবেই মূল্যায়ন করি। যেসব কাজে বা যেসব উদ্দেশ্য নিয়ে আমি বের হয়েছি, বেশিরভাগই আমি সফল হয়েছি। আর আরেকটা কারণ হতে পারে যে যদি কোনো কাজ ঠিক নাও করতে পারি, আমি রিগ্রেট করি না যে চেষ্টা করছি। চেষ্টা করাটাও আমি মনে করি সফলতার একটা 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 অংশ, একটা পার্ট। সো ওই জায়গাতে আমি ডেফিনেটলি নিজেকে মূল্যায়ন করব সফল হিসেবে। তবে ধরুন মানে নানান পরিচয় ছাপিয়ে আপনি তো এখন একজন রাজনীতিবিদ, একজন রাজনৈতিক নেতা। তো রাজনৈতিক নেতাকে তরুণরা অনেক অনুসরণ করে এবং আপনাকে বা আপনার মতো আমাদের বেশ কিছু রাজনীতিবিদ আছেন যাদেরকে তরুণরা আরও বেশি অনুসরণ করেন। তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? তরুণদের উদ্দেশ্য আমার বার্তা তো একটাই, যে দেশ তরুণদের, ভবিষ্যৎ তরুণদের, আর জীবনও তরুণদের। তাই আগামী দিনের সিদ্ধান্ত এবং আগামী দিনের দায়িত্ব তরুণদের উপরেই পড়ে। তো তরুণরা যদি এগিয়ে আসে, দেশের দায়িত্ব নেয়, নিজের সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করে, তাহলে আমরা সবাই কিন্তু আগামী দিনে ভালো থাকতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরুন একটা কথা এখন আমরা প্রায় বলি বা বিভিন্ন সময় যে আমাদের তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ, তরুণ প্রজন্ম রাজনীতিতে আসতে চায় না ইত্যাদি। কিন্তু এটা যেরকম আমরা বলি, আবার পাশাপাশি তো এটাও দেখি যে অনেক তরুণ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, মানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করছেন। অনেকে আছেন নিজের মতো করে মানে সমাজটাকে বদলের চেষ্টা করছেন। মানে আমি বলতে চাচ্ছি আসলে সবই তো রাজনীতি। আপনি শুরুতে যে কথাটা বলছিলেন, রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও রাজনীতি, রাজনৈতিক দলের সঙ্গে না থাকলে জনকল্যাণের জন্য কাজ করলে সেটার মধ্যে এক ধরনের রাজনীতি আছে। তো সেই জায়গাতে বলছি, তো অনেকেই তো আসছেন, আপনারা আছেন, তো তরুণ প্রজন্ম বিমুখ, এই কথাটা কি আসলে সঠিক? একদমই নয়, একদমই নয়। আমরা যারা এটা বলি, আমরা মনে করি যে এটা, আমি মনে করি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, অথবা এটা একটা সামাজিক মিডিয়াতে যেই তথ্যটা আমরা বেশি পাই, আই হেট পলিটিক্স বা পলিটিক্স আমি পছন্দ করি না, ওইটা দেখতে দেখতে আমরা মানে ওই মানে মাইনরিটিদের কথাটাকে আমরা পুরো দেশের ন্যারেটিভটা নিয়ে আসি, আমি যেটা ব্যক্তিগত মনে করি। মেইন পয়েন্ট, তরুণরা তো আমি মনে করি পলিটিক্যালি অনেক অ্যাক্টিভ, রাজনৈতিকভাবে অনেক সচেতন। জাস্ট বিকজ তারা আমাদের মতো, আমাদের কিছু তরুণদের মতো ডাইরেক্ট পলিটিক্যাল পার্টিতে জড়িত না, এটা মানে এই না যে তারা রাজনীতিতে সচেতন না। তরুণদের জন্য রাজনীতি এখন হলো এই ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট। তরুণদের জন্য রাজনীতি এখন হলো শিক্ষা, আহ, আহ, কর্মসংস্থান, জব। তরুণরাই কিন্তু রাজনীতিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের সড়ককে আরও নিরাপদ করতে হবে। তরুণরাই কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে ধর্ষণের বিরুদ্ধে দেশ হিসেবে রুখে দাঁড়াতে হবে। তরুণরাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে রাজনীতিক আঙ্গেল থেকে, রাজনীতিক কায়দাতে, যে শিক্ষার মানটা আরও বাড়াতে হবে। তো আপনি দেখেন রাজনীতিকভাবে কিন্তু তরুণরা আমি মনে করি অনেক সচেতন অ্যান্ড অনেক অ্যাক্টিভ। হ্যাঁ, বিমুখ হতে পারে, যেটা স্পেসিফিকলি যেটা আমরা বলতে চাচ্ছি যে রাজনৈতিক পোস্ট হোল্ড করা বা একটা ইলেকশনে ইলেকটোরাল হয়ে একটা পাবলিক অফিস হোল্ড করা। বাট আমি আগেও বলতেছি আর এখনও বলতেছি, ভবিষ্যতে বলবো, রাজনীতির ডেফিনিশনটা আমরা ন্যারো করা ঠিক হবে না। রাজনীতির ডেফিনিশনটা অনেক বড়, সবাইকে অ্যালাউ করতে হবে, যে যার জায়গা থেকে, যে যার স্থান থেকে বা যে যার দায়িত্ব থেকে একটা অবদান রাখবে, সেটাই হলো রাজনীতি। এখানে তাহলে ধরুন আপনার কথা যদি আবারও আসি, আপনি একটা দলের হয়ে রাজনীতি করেন, মানে একটা দলের প্রতিনিধিত্ব করেন, তো দলের তো কিছু ইডিওলজি আছে, কিছু আদর্শ আছে, সেটা নিশ্চয়ই আপনি ধারণ করেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার পলিটিক্যাল ফিলোসফি কি? ব্যক্তিগতভাবে আমার পলিটিক্যাল ফিলসফি হলো মানে এমন অবদান রাখা যেখানে সবচেয়ে বেশি পরিমাণ জনসংখ্যা এটা ইতিবাচক প্রভাব তাদের উপরে পড়ে। তো সব সিদ্ধান্ত বলি বা যে কর্মসূচি আমরা নিই, আমি সবসময় এই ফিলসফিটা ফলো করতে চাই যে এমন আমরা অ্যাকশন নিব যেটা ম্যাক্সিমাম মানুষদেরকে বা ম্যাক্সিমাম পপুলেশনকে উপরে একটা পজিটিভ এফেক্ট আনতে পারে। দাউদ ভাই, সারাদিন ধরে অনেকক্ষণ আপনার সঙ্গে গল্প করলাম, আড্ডা দিলাম, খুবই ভালো লেগেছে আমার। ভালো তো আমার লাগছে, নিজের ব্যাপারে আমি অনেক কিছু মনে পড়লাম আপনার কারণে। থ্যাংক ইউ এর জন্য।
আচ্ছা, যাক, আপনাকে ধন্যবাদ। তো ঈদের এই সময়টাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, বা আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার বর্তমান সময় এবং আগামী সময় অনেক সুন্দর কাটুক, সেই শুভকামনা জানাই। ঈদ মুবারক। থ্যাংক ইউ। আর আপনার মাধ্যমে আমি আপনার দর্শকদেরকে জানাতে চাচ্ছি ঈদ মুবারক, আর আপনার সকল সময় টিভিকে ঈদ মুবারক জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।